বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অবরোধের মধ্যে এবং ঢাকা চট্টগ্রাম বাদে সারা দেশ হরতালের মধ্যে আছে। গতকালও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আশুলিয়ায় এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে অনেক জল্পনা কল্পনার পর আইসিসির প্রেসিডেন্ট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট আহমদ মোস্তফা কামাল গতকাল মেলবোর্ন থেকে ঢাকায় ফিরে পদত্যাগ করেছেন, পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং আইসিসি তার পদক পেয়েছে সেটিও জানা গেছে সংবাদ মাধ্যম সূত্রে। রাজশাহীতে এটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং তাতে প্রশিক্ষণার্থী তামান্না রহমান নিহত হয়েছেন এবং যিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শাহেদ কামাল রিটায়ার্ড, তিনি গুরুতর আহত অবস্থা আছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বহুল আলোচিত এবং এই মুহূর্তে যে উৎসাহ রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে, তার মধ্যে গতকালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন, যদিও তার আপিল করবার সুযোগ রয়েছে এবং তিনি সহ ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তবে আব্দুল আউয়াল মিন্টুই এদের মধ্যে অন্যতম। বিএনপির বেশ কয়েকজন নেতা গতকাল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা কিছু দাবি জানিয়ে এসেছেন। তাদের বক্তব্য অনুযায়ী সিইসি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যেগুলো করা সম্ভব তার পক্ষে। অন্যদিকে যথারীতি এই সিটি কর্পোরেশন, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন, এখন যেটি ঢাকা উত্তর এবং দক্ষিণে বিভক্ত, সেটি নির্বাচন আসলেই কেউ না কেউ আদালতের শরণাপন্ন হন এবং আদালতের শরণাপন্ন হয়ে আদালতের মাধ্যমে সেই নির্বাচনগুলো স্থগিত হয়ে যায় এবং যথারীতি গতকালও একজন আইনজীবী ঢাকা দক্ষিণ এবং উত্তরের যে সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এটি রিট পিটিশন করেছেন এবং এই নির্বাচন স্থগিত বা বাতিলের দাবি জানিয়ে তার যেটি প্রার্থনা সেটি আদালতের কাছে। বলা যায় না এটির ভবিষ্যৎ কি হবে। যাই হোক, এসব পরিস্থিতি নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী। আমার ডানে রয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাক্তন সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী। স্বাগত আপনার দুজন স্টুডিওতে। রাজনীতির খেলার আগে আমরা আসল যে খেলা সেই খেলা নিয়ে একটু কথা বলি। ক্রিকেট আপনারা জানেন যে বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে পুরো বাংলাদেশ ক্ষুব্ধ এবং একজন বাংলাদেশি হিসেবে যিনি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এবং তার ফল হিসেবে আইসিসির সংবিধানকে ভায়োলেট করে তিনি ফাইনালে যারা বিজয়ী তাদের হাতে ট্রফি তুলে দিতে পারেন এবং সেই প্রতিক্রিয়ায় গতকাল মেলবোর্ন থেকে ঢাকায় ফিরে আহমদ মোস্তফা কামাল আইসিসির প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি সাবেক সভাপতি হিসেবে আইসিসিতে যে অনিয়ম দুর্নীতি হয় এবং এখানে কোনো দেশের যে মরুলিপনা সেগুলোর বিরুদ্ধে সেই সব তথ্য বিশ্ববাসীকে জানাবেন এবং জানাতে তার সুবিধা হবে সেটিও তিনি বলেছেন। সব মিলিয়ে একটু খুব সংক্ষেপে আমরা অন্য বিষয়ে যাব, আপনাদের প্রতিক্রিয়া একটু শুনতে চাই। প্রথমে মিস্টার ফখরুল ইসলাম মুন্সী। লোটাস কামাল, পপুলারলি নোন অ্যাজ লোটাস কামাল, সে একজন খুব দৃঢ় প্রতিজ্ঞ লোক। ডাইনামিজম আছে, ডিটারমিনেশন আছে, অ্যাসপিরেশনও আছে। ইট ওয়াজ এ বিগ থিং ফর বাংলাদেশি যে এই পদটা যে অধিকার করতে পেরেছিলেন। তা সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ আর কেউ হবে কিনা সন্দেহ আছে, কিন্তু এবং প্রথম কোন আইসিসির প্রেসিডেন্ট কিন্তু পদত্যাগ করলেন। হ্যাঁ, এর আগে কেউ করেননি কখনো। এটা কারণ তার আগে লোটাস কামাল কিন্তু কোনোদিন নির্বাচিত হয় নাই। আপনার তার ওই গাছটা আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে উনি দেশের পক্ষে কাজ করেন, দেশের মানুষের জন্য অনুভব করেন, দেশের জন্য দেশের মান সম্মানটা ওনার জন্য খুব বেশি আপনার। কিন্তু সেই উপলক্ষ করেই আজকে উনি প্রতিবাদটা করেছেন যে অন্যায়গুলি হয়েছে খেলার আম্পায়ার মাধ্যমে এবং পরবর্তী পর্যায়ে তাকে নেগলেক্ট করে যেটা করা হয়েছে সেটা কিন্তু খুব শোভনীয় ব্যাপার হয়নি। আপনার এই ক্রিকেট জগতে একটা কলঙ্ক হিসাবেই থেকে যাবে। তা আমরা আশা করি লোটাস কামাল যেই সাহসিকতার, যেই প্রতিবাদী ভাষা নিয়ে উনি পদত্যাগ করেছেন তার জন্য আমরা তাকে স্বাগত জানাই। মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী। জি, ধন্যবাদ।
আমার মনে হয় মোস্তফা কামাল সাহেব আইসিসির সভাপতি পদে রেজিগনেশন এটা একটা প্রতিবাদ, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের একটা সুস্পষ্ট উনি দিক নির্দেশনা দিতে পেরেছেন। যে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আমরা সবসময় সব কিছুতে কথা বলি, আর সেখানে আইসিসিতে উনি সভাপতি হওয়ার সত্ত্বেও আরেকজনকে দিয়ে ট্রফি দেওয়া, যাকে দেয়া হলো তিনি একেবারেই মানে ক্রিকেট অঙ্গনে খুবই নিন্দিত একজন মানুষ। ভারতীয় সুপ্রিম কোর্ট যাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকতে দেয়নি বা যেতে দেয়নি, সেরকম একজন, এটা বড় ধরনের ইনসালটেশন, যেমন আইসিসির সভাপতির প্রতি, আইসিসির প্রতি, এবং একইভাবে এটা বাংলাদেশিদের প্রতি। সেই দিক বিবেচনায় আমার মনে হয় মোস্তফা কামাল, যাকে যিনি লোটাস কামাল হিসেবে পরিচিত, যে রিজাইন করে যে প্রতিবাদ করেছে এবং যে আইসিসিতে যে দুর্নীতি, অনিয়ম এবং সংবিধানের তোয়াক্কা যে করে না সেটা বিশ্বব্যাপীকে জানানোর ঘোষণা দিয়েছে, সেজন্য আমার মনে হয় আমরা সবাই কংগ্রেচুলেট করা উচিত ওনাকে, অ্যান্ড হি ডিজার্ভ ইট, আই থিঙ্ক। এর পাশাপাশি আরেকটি ঘটনা, একটু শোকাবহ ঘটনা, একটি প্রশিক্ষণ বিমান কালকে রাজশাহীতে বিধ্বস্ত হয়েছে এবং এটি এরকম প্রায়শই আমরা দেখি এবং যান্ত্রিক ত্রুটির কারণে সেটি হয়েছে। এখন পর্যন্ত যেসব তথ্য, তাতে একজন প্রশিক্ষণার্থী বৈমানিক নারী বৈমানিক তামান্না রহমান, তিনি মারা গেছেন এবং যিনি প্রশিক্ষক ছিলেন তিনি আহত। এরকম ঘটনা প্রায়শই ঘটে। এটা কিন্তু আপনাদের একটু প্রতিক্রিয়া। খুব একটা বিচিত্র কিছু না, হতেই পারে। এটা তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে একটা নারী যে পাইলট হওয়ার জন্য উনি যেভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে প্রচেষ্টাটা চালানো হয়েছিল, ওই জায়গায় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই তার পরিবারের জন্য, তার জন্য, সবার জন্যই একটা শোকের ব্যাপার এবং আমরাও তাতে দুঃখিত এবং শোকাবহত। এবং যিনি আহত হয়েছেন প্রশিক্ষক, তার আশু রোগ মুক্তি। প্রায় যতটুকু জানা গেছে 80% তার শরীরের পুড়ে গেছে। এই ধরনের দুর্ঘটনায় তো আসলে কোনো কিছু, তবু আমরা রোগ। মিস্টার চৌধুরীর কোনো অবজারভেশন আছে বা এই বিষয়ে কোনো কমেন্টস আছে? দুঃখজনক একটা মৃত্যু এবং তার পরিবারের প্রতি আমি সুখ জানাচ্ছি। বেসিক্যালি আমাদের বোধহয় আরেকটু সজাগ হওয়া উচিত। এই সমস্ত ট্রেনিং প্লেনগুলো যখন যায়, বেশ কয়েকটা ইতিমধ্যে হয়েছে, আরেকটু সজাগ হওয়া উচিত যাতে অ্যাক্সিডেন্ট কম হয়, মাত্রাটা কমে। কিন্তু আমাদের এখানে মাত্রাটা কিন্তু কমতেছে না। এর কারণ হচ্ছে কিছু বোধহয় ক্ষেত্রে বিশেষে নেগলিজেন্স থেকে যাচ্ছে, যে কারণে হয়তো অনেকের যার যাচ্ছে সেই জানে তার ক্ষতিটা কতটুকু। এই ব্যাপারে আমার মনে হয় আরও একটু কেয়ারফুল থাকা দরকার, কশাস থাকা উচিত, যাতে অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজ, অ্যাক্সিডেন্ট শব্দ যেহেতু আছে অ্যাক্সিডেন্ট হবে, তবে পার্সেন্টেজ কমা উচিত। এটা আমার মনে হয় গুরুত্ব। ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বেশ উৎসাহ উদ্দীপনা, এবং উৎসাহ উদ্দীপনাটা অনেকখানি বেড়েছে যখন বিএনপি এবং তার মিত্ররা এতে অংশগ্রহণ করবার ঘোষণা দিয়েছে। খানিকটা স্বস্তিও মানুষের মধ্যে এসছে যে বোধহয় রাজনীতির পরিবেশটা স্বাভাবিক হতে শুরু করলো। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং তাতে করে উল্লেখযোগ্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, যিনি ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত, তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, যদিও আপিল করবার সুযোগ তার রয়েছে। সো অনেকের মধ্যে এক ধরনের সংশয় আছে, কাজ করছে অনেকদিন ধরে, যে নির্বাচনগুলো, বিশেষ করে ঢাকার নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা, আবার হলে তাতে বিএনপি শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না। তারা লেভেল প্লেইং ফিল্ড করবার কথা বলেছেন প্রধানমন্ত্রী, তাতে উষ্মাও প্রকাশ করেছেন গতকাল একটি বক্তৃতায়, যে এসছে খুব ভালো কথা, এখন আবার এই লেভেল প্লেইং ফিল্ডের কথা অজুহাত তুলে আবার তারা পিছিয়ে যাবে কিনা। এবং কালকে একটি প্রতিনিধি দল ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং আসমা হান্নান সাহেব নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বেশ কিছু দাবি জানিয়ে এসেছেন, তার মধ্যে 15 দিন আগ থেকে সেনাবাহিনী মোতায়েন সহ বেশ কিছু দাবিও তারা জানিয়ে এসেছেন। তাদের নির্বাচনী কার্যালয়, দলীয় কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় যেটি, সেটি খুলে দেওয়া, এইসব দাবি তারা জানিয়ে এসেছেন। তিনি বলেছেন তিনি তার মতো করে ব্যবস্থা করবেন। শেষ পর্যন্ত কি করবেন সেটা অবশ্য জানা যায়নি। তো সব মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে ঢাকা এই দুটো সিটি কর্পোরেশন এবং এর প্রেক্ষিতে গতকাল একটি হাইকোর্টের রিট আবেদন করেছেন একজন আইনজীবী। তিনি যেটি বলছেন যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ঢাকা উত্তরও নয়, ঢাকা দক্ষিণও নয়। তো এই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন কিভাবে হয়? এবং তিনি বলছেন যে সিটি কর্পোরেশনকে এইভাবে বিভক্ত করাটা সমীচীন নয়। এর বাইরে তিনি আর্থিক ব্যাপারও বলেছেন, যে একজন প্রার্থী 1 লক্ষ টাকা
দিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে, তো সেটিও বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, কারণ যার 1 লক্ষ টাকা দেবার সামর্থ্য নেই তিনি তাহলে প্রার্থী হতে পারছেন না। এসব নানান বিষয় এনে তিনি এই রিটটি করেছেন। সব মিলিয়ে এই নির্বাচনগুলো সম্পর্কে 3টে সিটি কর্পোরেশন আপনাদের মতামত কি, এবং আপনারা সামনের দিনগুলো কেমন দেখছেন? মিস্টার আফম ফখরুল ইসলাম মুন্সী। আমাকে যদি প্রশ্ন করেন সাধারণ পাবলিক হিসাবে, আমি কিন্তু সত্যিকারভাবে আনন্দিত হয়েছিলাম যে বিএনপির শুভোদয় হয়েছে। তারা চিন্তা করতে পেরেছে যে না, রাজনীতিতে খেলা ভালো, অতিমাত্রায় খেলাটা কিন্তু অনেক সময় দুর্যোগের কারণ হয়। ওনারা যদি নির্বাচন অংশগ্রহণ করবেন, একদিক দিয়ে ঘোষণা দেবেন, তার প্রার্থীরাও যোগদান করেছেন, আবার ওই দিক দিয়ে হরতাল অবরোধ রেখে দেবেন, তাতে একটা কিন্তু আরেকটা কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, তো এই অ্যাটিচিউডটাই ওনাদেরকে প্রমাণ করবে। জননেত্রী শেখ হাসিনা ঠিকই বলেছেন, বিভিন্ন অজুহাত দেখে ওনারা হয়তো বা সময়ের অপেক্ষা করছেন এই সিদ্ধান্তটুকু ওনারা আবার রিভাইজ করবেন কিনা। হ্যাঁ, এটা কিন্তু অতীতেও 2014 সালের নির্বাচনে ওনারা ঠিক একই কিন্তু করেছিলেন। 2014 সালে কোন নির্বাচনে? জাতীয় সংসদ নির্বাচন। ওনারা খুবই ভাবে নিশ্চিত ছিলেন না করবেন কি করবেন না, তার জন্য ওনারা প্রতিবাদ করেছিলেন। জ্বালাও পোড়াও নিশ্চিত ওনারা তো অনেক আগের দিক থেকেই বলে আসছেন ওনাদের দাবি পূরণ না হলে ওনারা নির্বাচন করবেন না, এটা তো নতুন কিছু ছিল। তাহলে তো যদি নির্বাচন কেউ যদি না করে, তাকে তো জোর করে তার নির্বাচন করানো যায় না। এমন কোন বিধান কি সংবিধানে আছে যে না নির্বাচন ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন করবে না? যারা দায়িত্বে থাকেন, যেমন সংসারের কর্তা হিসেবে আপনার পুত্ররা যদি মান অভিমান করে, রাগ করে, বা কোনো তাদের কোনো বিষয় নিয়ে অভিযোগ থাকে, অনুযোগ থাকে, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন সবাইকে একসঙ্গে রাখার, সবাইকে কাছে টেনে নেওয়ার এবং ম্যানেজ করার। খুব ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আপনাকে বলেন যে আপনি সেটি তো স্বাভাবিক, তাই তো? হ্যাঁ, সেটাই তো খুব স্বাভাবিক। জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর ভাইকে কিন্তু বলেছিলেন, দায়িত্বটাও দিয়েছিলেন যে নির্বাচন কমিশনটাকে কিভাবে শক্তিশালী করা যায়, সার্চ কমিটি করে। কিন্তু আনফরচুনেটলি তাকে করতে পেরেছেন তা জিল্লুর ভাইয়ের মতো লোকও কিন্তু সেটা সক্ষম। কিন্তু বিএনপি তো, এবং শুধু বিএনপি ওনার ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো নাম প্রস্তাব করেননি। কোনো না, তাহলে তো আপনার খেতে দিলেন অথচ কাপড় দিয়ে রাখলেন, সেটা তো হয় না একটা জিনিস। এবং সেটাতে আপনি দেখেন, যখন নাকি আপনাদের বলে আমাদের ক্ষমতা কি থাকবে না থাকবে সব প্রশ্ন, ওনাকে তো ম্যাডাম জিয়াকে তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পর্যন্ত দেওয়া হয়েছিল। বলে আসেন, আপনি যোগদান করেন, সবাই মিলে আমরা গণতান্ত্রিক ধারাটাকে রক্ষা করি। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু যে জিনিসটা সবসময় বলে আসছি, তৃতীয় মাত্রায় অনেক বলেছি, যে আপনার তত্ত্বাবধায়ক সরকার হলো 10 জনের সরকার। হ্যাঁ, এটা জননেত্রী শেখ হাসিনা চাচ্ছিলেন 16 কোটি মানুষের সরকার। হ্যাঁ, সেই তার জন্য ওনার ভুলটা উনি নিজেই সংশোধন করে এটা করতে চেয়েছেন। ঠিক আছে, আপনি যদি আজকে পার্লামেন্টের নির্বাচনে বিশ্বাস করেন আর পার্লামেন্টে যদি যেতেই চাচ্ছেন, তাহলে আপনাকে কতগুলি জিনিস হঠাৎ করে কিন্তু আপনি একটা জারি করে দিয়ে কোনো কিছু কিন্তু আদায় হয় না। আপনাকে অনেক সময় ট্যাক্ট অ্যান্ড টেকনিকের অনেক পার্লামেন্ট নির্বাচনের প্রসঙ্গে পরে আসে, আমরা সিটি কর্পোরেশনে থাকি আপাতত। তো সিটি কর্পোরেশনে একই অবস্থা, উনি কিন্তু একই সূচনা করছে। এই যে স্থানীয় সরকারি নির্বাচনে তো বিএনপি সবগুলোতেই মোটামুটি পার্টিসিপেট করেছে, তো একই অবস্থা বলছেন। এবং যেটাতে ওনারা জিতেছেন কতগুলি নির্বাচন, ওইগুলি ঠিক হয়েছে, আর যেটাতে জেতার সম্ভাবনা থাকে না সেটাই কিন্তু ভুল হয়ে যায়। হ্যাঁ, মানে আপনি মনে করছেন ওগুলো ওনারা জেতার সম্ভাবনা ছিল বলেই অংশ নিয়েছেন, এখানে জেতার সম্ভাবনা নেই বলে তার জন্য হয়তো বা এখন চেষ্টা করছেন, চিন্তা করছেন। ওনার আব্দুল আল মিন্টুর মতো একটা তড়িৎকর্মা লোক, হ্যাঁ, তারও নমিনেশন যদি বাতিল হয়ে যায় নিশ্চয়ই উনিও কোনটা, এবং তার সাথে সাথে যে উদ্দেশ্যটা খুব সরল সহজ ছিল না সেটা ধরে নেওয়া যায়, নতুবা আব্দুল আল মিন্টু ভাইয়ের ছেলেকে কেন স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হয়েছে। কারণ ওনারা আশঙ্কা করছেন, কারণ দক্ষিণে তো বেশ কয়েকজন দাঁড়িয়েছেন, সবাই তো থাকবেন না শেষ পর্যন্ত, দাঁড়িয়েছেন যে কাকে সরকার কার্ডটা বাতিল করে দেবে কোন অবস্থায় নির্বাচন কমিশন, অন্য অনেক লোকই থাকবে। তাদের ওনার ছেলে যখন দাঁড়িয়েছেন
তার অর্থ এইটা যে হি ওয়ান্টস টু গিভ দিস ব্যাকআপ। হ্যাঁ, এই ব্যাকআপটার জন্যই তো এখন তো আমাদের এটা ইন্টেনশনালি কি না সেটা বলাও মুশকিল। আর আপনার একটা কথার সঙ্গে আমার একটু দৃষ্টি আকর্ষণ করেছে যে ওনারটা বাতিল করা হয়েছে। বাতিল তো কারণে হয়, তাই না? বিনা কারণে তো হয় না। সেটা লেখা আছে যেটা, আমার মনে হয় কারণটা ওনারা সৃষ্টি করেছেন, সেই কারণেরই ওনারা ফসলটা নিচ্ছেন। সো এখন আপনাকে যদি সরাসরি জিজ্ঞেস করি, আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত এই নির্বাচন হবে? কারণ যতবার আদালতে এই আগে সীমানা নিয়ে আদালতে যাওয়া হতো বা এবার যিনি গেছেন, একটা ধারণা অনেকের মধ্যে আছে, যে এরকম একটা পারসেপশন আছে হয়তো সরকার নির্বাচন চায় না বলে কেউ একজন আদালতে গেলেন এবং গিয়ে আদালত থেকে একটা নির্বাচন বন্ধ করে। সেই নির্বাচন হবে কিনা এটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার কথা যেটি বোঝা গেছে, আমি এটি যদি আর না উত্তর দিতে চান না পারলেও চলবে, যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি থাকবে না? বিএনপি থাকার সম্ভাবনাটা আপনি কম মনে হচ্ছে, বাট নির্বাচনটি হবে আপনি মনে করছেন? নির্বাচন হবে। জি, মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী, ঢাকা, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম, এটা বেশ মোটামুটি একটু দোয়াটে ব্যাপার। সার্বিক কিছু বিবেচনা করলে এটা মনে হয় এই যে আমরা যেটা বিএনপি বলছেন যে সমান ফিল্ডের কথা, এটা অ্যাকচুয়ালি খেলতে গেলে তো সমান ফিল্ড হতেই হবে এবং এনভায়রনমেন্ট তৈরি করার দায় দায়িত্ব সরকারের। এটা যদি যে কোনো ব্যক্তি বলে, রাজনৈতিক দল বলে, বিশেষ ব্যক্তি বলে, সরকারকে কিন্তু এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। কারণ এনভায়রনমেন্ট সৃষ্টি কিন্তু এই কথাটা জাস্ট বললেই হবে না যে কেউ নির্বাচন করতে না চাইলে তো জোর করে করা যাবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে ওনাকে নির্বাচন করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এই ক্ষেত্রেও এই উত্তর দক্ষিণ এই জায়গাতে এখানে কনফিউশনটা বেশ ভালো করেই দাঁড়িয়েছে। এই কারণে বিএনপির মূল ক্যান্ডিডেট ছিল আব্দুল আওয়াল মিন্টু, তার নমিনেশনটা যে কোনো কারণে হোক বাতিল হয়েছে। ফলে আমি সেখানে তেমন কোনো আর ক্যান্ডিডেট বিএনপি দেখছি না, বলা হয়েছে যে বাতিল হয়েছে, এটা অ্যাপিল করতে পারবে, অ্যাপিল করতে পারবেন। এবং বাতিল যে কারণে করা হয়েছে সেটিও আমরা আলোচনা করতে পারি, যে ওনার যিনি সমর্থক তিনি ওই এলাকার ভোটার নন, সেটাই। এখন বাংলাদেশ কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কি বলে, এখন কনস্টিটিউশনে চলে যেতে হবে। আমি বাংলাদেশের নাগরিক এবং ভোটার, সুতরাং আমি প্রপোজ সেকেন্ড কেন করতে পারবো না? মূল কনস্টিটিউশনে গেলে পর এটা আসবে। কারণ কেন আমি উত্তরের শুধু হতে হবে? আমি তো এদেশেরই নাগরিক, কনস্টিটিউশনালি আমি নাগরিক, আমার আইডিয়া কার্ড আছে। আপনার বিধান যদি থাকে, প্রপোজার সেকেন্ড আমি ইলেকশন করতে পারবো না, কিন্তু প্রপোজার সেকেন্ড করতে পারবো কিনা নির্বাচন তো আপনি একা এলাকার চট্টগ্রামের মানুষ আপনি ঢাকা এসে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি চট্টগ্রাম ভোটার হতে হবে, নট নেসেসারি। একই জিনিস এখানেও অ্যাপ্লিকেবল হবে কনস্টিটিউশনালি। এখানে যদি নির্বাচন কমিশন আলাদা করে সেটা হয়তো টিকবে না আইনের দৃষ্টিতে, কারণ সংবিধান ওনাদের করা এটার উপরে। সংবিধান হচ্ছে মূল। আপনি কি আপনার এলাকা ছাড়া ভোটটা দিতে পারবেন যেখানে আপনি ভোটার লিস্টে? না, আমি দিতে পারবো না, কিন্তু প্রপোজ সেকেন্ড করতে পারবো। প্রপোজাল সেকেন্ডারি যদি আপনি ভোটই না দিতে পারেন, আপনি প্রপোজাল সেকেন্ডারি হতে পারবেন তো? আপনি নো, ইট ইজ ইলিগাল। আপনি ন্যাশনাল ইলেকশনে পারবেন তো? কোনটা? ন্যাশনাল ইলেকশনে আপনি প্রপোজ সেকেন্ড হতে পারবেন? ন্যাশনাল ইলেকশনে আপনি প্রার্থী হতে পারেন। হ্যাঁ, প্রার্থী হতে পারবো। প্রপোজাল সেকেন্ডারি তো। আর এইটাও যে আমি হতে পারবো না যে কথাটা বলা যায়, এটাও কিন্তু আমাদের সংবিধানে কভার করে না। আমি যেহেতু এই দেশের নাগরিক, আমি যে কোনো জায়গাতে হওয়ার রাইট আছে। এগুলো হয়তো ভবিষ্যতে রিট হবে, একদিন ক্লিয়ার হবে। কারণ আমি এই দেশের নাগরিক, আমি যে কোনো জায়গায় ভোট দেওয়ার আমার রাইট থাকতে হবে, যেটা নাই এখন। টেকনিক্যাল কারণে হয়তো নাই, কিন্তু আলটিমেটলি আপনি যখন কনস্টিটিউশনে হাত দেবেন, ওই যে ডিপে যাবেন, দেখবেন যে আমি এই দেশের নাগরিক, যে কোনো এলাকা থেকে ভোট দেওয়ার রাইট আমার আছে। নির্বাচন কমিশন কি না বুঝে রিজেক্ট করেছে? কোনটা? নির্বাচন কমিশন বা ওনাদের এটা যদি বুঝে ফাইনাল হতো তাহলে আর এপিলের স্কোপ থাকতো না। ওনারা যদি সবচেয়ে বেশি বুঝে থাকতেন তাহলে আর এপিল সিস্টেম থাকতো না। তার মানে ওনারা যতদূর বুঝেন অদূর পর্যন্ত, যে কারণে এপিল রাখা হয়েছে। ওনারা কম বুঝেন বলেই এপিল রাখা হয়েছে। এপিল তো সব সময় থাকে। কেন থাকে? যেহেতু ওনারা কম বুঝেন, নাও বুঝতে পারেন, সেই জন্য এপিল রাখা হয়েছে। দেয়ার ইজ এপিল সিস্টেম। ইভেন হাইকোর্টে কেন এপিল রাখা হয়? হাইকোর্টের জাজরা যে জাজমেন্ট দেয়, এটা কারেক্ট নাও হতে পারে, ভুল হতে পারে, দে আর অলসো হিউম্যান বিং, সেই জন্য এপিল রাখা হয়।
এখানে আবার যদি একই কারেকশন ওইটাই স্বীকার করে তখন তো না, কি সেটা হবে? হতে পারে, সেটা হতে পারে। কাজে আপনার তো দুটোই যদি হতে সেটা পারে। নিয়ে কনফিউশন থাকে কনফিউশন যদি থাকে তাহলে এবং হতে ভুল পারে। হতেও পারে। এটা এবং আবার জাজমেন্টটা কারেক্ট হতে পারে। না, তা হতে পারে, তা হতে পারে, ওখানে ডিসপিউট নাই। বাট যেটা নির্বাচনের যে অবস্থান, আপনি যদি ক্যান্ডিডেটের দিকে দেখেন, আপনার যেরকম একটা মানে ক্যান্ডিডেট গুলো হওয়া উচিত ছিল, ঠিক তেমনটা মানে ঢাকা রাজধানীর উত্তর এবং দক্ষিণ দুই ভাগে করুক, যেরকম হওয়ার কথা সেরকম ক্যান্ডিডেট কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনের তো জোয়ার উঠে গেছে, কারণ আপনার সব মিলিয়ে এখনো বোধহয় জোয়ার ওঠেনি। 42 জন প্রার্থী। না, প্রার্থী যেগুলো আছে আপনি সেখানে দেখবেন 42 জনের এবং অনেক প্রচুর উত্তরে তো প্রচুর তরুণ তারকা দাঁড়িয়েছে। তারকা আছে, অনেকে চিনেন না, জানেন না। যেমন চট্টগ্রামে 23 অনেকের নাম আমি শুনিও নাই। এইটা দিয়ে আপনি বলতে পারেন না যে নির্বাচনে একটা জাস্ট আরম্ভ হয়ে গেছে। এটার অপেক্ষা করতে হবে আমাদের, কারণ এই সমস্ত মানুষ যে নির্বাচন চায় সেটা তো ঠিক, নয়তো এত প্রার্থী হতে পারে। এই দেশের মানুষ নির্বাচন চায়। এটা যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, যদিও লোকাল গভর্নমেন্ট বলছি আমরা, কিন্তু এটা নমিনেট করা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি কর্তৃক। সেখানেও সংবিধানের লঙ্ঘন কিন্তু হচ্ছে, সম্পূর্ণরূপে হচ্ছে। হ্যাঁ, আবার এটাও চাচ্ছে জনগণ, ন্যাশনাল ইলেকশনও চাচ্ছে। কারণ 2014 নির্বাচন নিয়ে প্রত্যেক মানুষের, ইভেন আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কিছুটা কনফিউশন আছে। একটু একটু বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড যেটি বিএনপি বলছে, সেটির কোনো সমস্যা আপনি দেখেন? যেমন মোস্ট অফ দি আপনি লিডার অর ওয়ার্কার, তাদের নামে কিন্তু ওয়ারেন্ট আছে, বিভিন্ন কারণে কেস হতে পারে, ওয়ারেন্ট আছে। যেমন আপনি যদি বলেন যে ওনাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি, যেমন ওনাকে ওই বাঁশ জ্বালানো অমুক, এগুলো তো পলিটিক্যাল কেস। আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারলাম যে প্রার্থীরা যারা মনোনয়নপত্র দাখিল করছেন তারা থানায় থানায় গিয়ে খোঁজ নিয়েছেন তাদের প্রতি, যে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কত মামলা আছে। তাইলে এটা প্লেন লেভেল ফিল হচ্ছে না তো। কারণ আপনি যদি বলেন যে প্লেন লেভেল ফিল্ডের জন্য দরকার প্লেন মাইন্ড। প্লেন মাইন্ড করতে হলে আপনি যদি মনটাই কুটিল থাকে তাহলে কিন্তু প্রথমে তো আপনার প্লেন মাইন্ড করতে হলে প্রথমে বিএনপির অফিস খুলে দিতে হবে। এগুলো তো আপনাকে খোলা হবে। কখন হবে? আপনার নমিনেশন দেওয়া হয়ে যাচ্ছে, খুলে দিতে হবে। এবং এটা সবাই জানে। এখানে যদি ইলেকশন কমিশন বলে বা চিফ ইলেকশন কমিশনার বলেন যে এটি তো দলের নির্বাচন না, দল তো এখানে অংশ নিচ্ছে না, সো বিএনপির অফিস খোলা থাকলো কি বন্ধ থাকলো, নির্বাচন কমিশন কি করতে পারে? এটা যুক্তিসঙ্গত, এটা কিন্তু উনি যুক্তিযুক্তভাবে বলতে পারেন, যথেষ্ট যুক্তিসঙ্গত হবে যদি উনি একথাও বলে থাকেন যে আওয়ামী লীগের সভানেত্রী নমিনেট করা কিংবা বিএনপির সভানেত্রী নমিনেট করা উচিত হয়। সেটা আবার শুধু আওয়ামী লীগের সভানেত্রী বলবেন কেন? এটা তো মন্ত্রিসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। তাইলে প্রার্থী তা নিয়ে বিশেষ করে আমরা যাই দেখি না, মন্ত্রিসভা থেকে প্রথম বেরিয়েছে যে পলিটিক্যাল পার্টির ইলেকশনে হতে, সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির অফিস খোলা রাখা, সেক্ষেত্রে আবার নির্বাচন কমিশন কি জবাব দেবে বা কি অ্যাকশন নেবে হয়ে যায়। আলটিমেটলি আমরা যতই বলি না কেন লোকাল গভর্নমেন্ট, কিন্তু তাহলে সেই দলভিত্তিক নির্বাচনেই তো সরাসরি আইন করে চলে যাওয়া যেতে পারে, অসুবিধা নেই, আপত্তি নেই। করার আগে মুন্সিবে করার আগে এই যে আইন ভঙ্গ হচ্ছে, কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে, এটা কি একটা রাষ্ট্রের জন্য কি ভালো? কারণ আপনি দেখেন সমস্ত কিছু আপনি বিবেচনায় যদি নেন, এই রাষ্ট্র, সরকার, দল একাকার, কোনটা রাষ্ট্র, কোনটা সরকার, কোনটা দল আমরা খুঁজে পাচ্ছি না, অনেকেই পাচ্ছি না কোনটা কি, আমরা কোথায়। আপনি কি বর্তমানের কথা বলছেন? বর্তমানের কথা বলছি, অতীতেও কিছুটা দেখেছি। মানে আপনার অতীত আবার কতখানি কত পেছনে যাবে সেটি হিসাব করতে হবে তো। বর্তমান কিছুটা অতীত থেকে আমরা কিছুটা অতীত, আপনি কিছু বলবেন? কনস্টিটিউশন যদি আমরা ফলো করি তাহলে মানে যে সরকারই হোক, আমার মনে হয় যেটা সিনসিয়ারিটি অফ পারপাস, সিনসিয়ারিটি অফ মাইন্ড, দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। এইটি কিন্তু দরকার। আর আমার মনে যদি কুটিলতা থাকে তাহলে সব কোনো জিনিসই যাকে দেখতে পারা যায় না তার নাচনটা বাঁকাই হয়, তার চলন বাঁকা হবে। হ্যাঁ, এই যদি আমরা ওই পরিষ্কার মন নিয়ে না আসি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে এই মনটা পরিষ্কার করতে হবে আগে, যে সত্যিকার ভাবে আমি একদিক দিয়ে বলবো গণতন্ত্রের কথা, আরেক দিক দিয়ে বাস পোড়াবো, পেট্রোল মারবো। হ্যাঁ, ওটা তো হয় না, দুটো কিন্তু একটা আরেকটা। তাদের বক্তব্য হচ্ছে যে, বা তাদের বাইরেও অনেকের বক্তব্য যে আপনি যখন তার স্বাভাবিক রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে দিচ্ছেন না, যেমনটা মিস্টার চৌধুরী বলছেন যে তাদের নেতাকর্মী প্রায় সবার বিরুদ্ধেই মামলা আছে, তাদের অধিকাংশই কারাগারে, না হয় পালিয়ে বেড়াচ্ছেন,
এবং তারা রাজপথে কোনো কর্মসূচি নিয়ে করতে আসলে বা কোনো কিছু করতে আসলে সেটি বৈধ হোক অবৈধ হোক ক্রস ফায়ারের শিকার হতে সেটা হচ্ছে। তো ওনারা বলেন না, বার্ন ইউনিটে যেমন এক আমরা তার ধরনের জন্য মানুষের করছি, আর্তনাদ সেটা আছে, একই সেটা কি আর্তনাদ বলেছেন? একই আর্তনাদ ওনারা কি বলেছেন জি যে আমরা তার জন্যই বাসে আগুন দিচ্ছি? ওনারা তো পেট্রোল বোমা বলছেন না আছে। ওনারা বাচ্চা আগুন তাহলে দিচ্ছেন। তো ওনারা স্বীকার ওনারা করছেন। আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন এগুলো কারা করছে সেটি দেখবার জন্য। তো সেটা হতে পারে, কিন্তু ওনারা তো বলেন নাই যে এটা আমরাই করেছি, তাই না? তা কিন্তু মানুষ কিন্তু জানে যে কারা করেছে। এই মানুষকে ধোকা দেওয়া, ইউ ক্যান চিট ওয়ান্স টুয়াইস, নট ফর অল টাইম টু কাম। সবসময় কিন্তু চিট করা যায় না, কাজে কোনো না কোনো সময়। এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, অবশ্যই। ওনার জন্য প্রযোজ্য, আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য হতে পারে, প্রযোজ্য। কিন্তু নির্ভর করবে মানুষ যে এই জিনিসটা আপনার সত্যিকার ভাবে, যদি আপনার যেমন লোটাস কামাল সাহেব ডিটারমিন ছিল, হি বিকেম দ্য প্রেসিডেন্ট। আইসিসি প্রেসিডেন্ট হওয়া কিন্তু ইটস নট এ জোক। বা একটা বাঙালির জন্য, বাংলাদেশের জন্য, যারা নাকি ক্রিকেটই খেলতো না, আজকে ক্রিকেট ওই বিশ্ব সংস্থার সভাপতি হওয়া, কাজে এটা ডিটারমিনেশন। এটা যদি সত্যিকার ভাবে আপনার ডিটারমিনেশন হয় যে আপনি ডেমোক্রেসি চান, তাহলে ডেমোক্রেসির জন্য আপনি এইভাবে কাজ করে যান। তাহলে এখন গতকালকে এখানে একটা বাড়িতে হামলা করে কি গান পাউডার ছড়িয়ে দিয়েছে। এই যে লেসেনটা আপনার পেট্রোল বোমার থেকে, লেসেনটা আপনার কোথায় চলে গেছে? এই যে আমাকে এটা যে পলিটিশিয়ান হিসাবে এটা চিন্তা করতে হবে, আমার অ্যাকশনটা, তার রিয়াকশনটা কতটুকু হবে, তার ফলশ্রুতিটা কতটুকু হবে, আমার কতটুকু যাওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত না। এই সকল চিন্তাভাবনা যদি না থাকে, এটা তো মানুষের সেবা করা। এই জনসেবাই যদি আমি করতে আসলাম, তাহলে ওই কুটিলতাতে আমাকে দূর করে একটু ঊর্ধ্বে উঠতেই হবে। মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী, এই যে রাজনৈতিক অস্থিরতা যেটি পুরো সমাজকে বিপর্যস্ত করে তুলেছে, এখানকার আমাদের শিক্ষা, অর্থনীতি, এবং আপনি যেহেতু অর্থনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে বেশ ভালোভাবেই জড়িত আছেন, এর শেষ কোথায় আসলে? এবং কিছুটা দায়িত্ব মিশা মুন্সি বিরোধী দলের উপরেই চাপাচ্ছেন, বিরোধী দল আবার সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে। সব মিলিয়ে আপনার কাছে বাস্তবতাটা কি মনে হচ্ছে? বর্তমান রাজনৈতিক যে অবস্থান, যেখানে আমরা আছি, এই যে বোমাবাজের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আজকের নতুন কিছু না। এটা কেউ বলছে জঙ্গিবাদ, এটা বেসিক্যালি পলিটিক্যাল না, রাজনৈতিক সহিংসতা থেকে এখানে উৎপত্তি। এগুলো এটা আগেও দেখা গেছে যে এরশাদের আমলে ছিল, আওয়ামী লীগের আওয়ামী লীগ ছিল, দেশ স্বাধীনতার পরের থেকে ছিল এই সহিংসতা। এটা বাড়তে বাড়তে এই পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। এবং এটা আরো যদি আপনার গণতান্ত্রিক রাইট, বাক স্বাধীনতা, এগুলো যদি আপনি না দেন, তাহলে এগুলো কিন্তু বাড়তে থাকবে। কারণ মানুষের বাঁচার জন্য তাকে কি করতে হয়? আপনি দেখুন, সাইবেরিয়া থেকে পাখিগুলো যখন খাদ্যের অভাব হয়, তখন তারা এই ঢাকা আমাদের ইয়েতে চলে আসে। আবার যখন খাবার ওখানে পাওয়া যায়, তারাই জানে, আবার ফিরে যায়। কারণ খাদ্যের জন্য হাজার হাজার কোটি মাইল দূরে তারা চলে আসে। তো বাঁচার জন্য সে সবকিছু করবে। ঠিক তেমনি ভাবে আমি যদি খাওয়া, শীত দুটোই বাঁচার জন্য, এই কথাটা তো আপনাকে স্বীকার করতে হবে যে স্বাধীনতার মূল চেতনায় যদি বলেন, সেটি হচ্ছে গণতন্ত্র, রিয়েল গণতন্ত্র, রিয়েল ডেমোক্রেসি। তো রিয়েল ডেমোক্রেসি কি আমাদের এখানে আছে? নাই। কারণ এখানে আপনি রিয়েল ডেমোক্রেসি নাই। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা যদি এগুলো সমালোচনা করি, যেমন আমাদের রাষ্ট্রীয় ধর্মের কথায় আমি যদি বলি, যে বলা আছে ইসলাম, অন্যদিকে বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমি যদি সমালোচনা করি এইটা, তাহলে আমি কিন্তু রাষ্ট্রদ্রোহীর মামলায় পড়বো। ওখানে তাও আছে এরকম 57। এখন রাষ্ট্রধর্ম ইসলাম, আরেকদিকে ধর্ম নিরপেক্ষ, এটা কিভাবে হয় সেটা আই থিঙ্ক রিসার্চের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরকম অনেক কিছু আছে। এটা অনেক দেশে তো হয়, কিন্তু ভারতের দিকে আপনি আমেরিকায় দেখেন, আমেরিকায় আপনি যদি বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি যে জিনিসটা আজকে প্রকাশ পাচ্ছে আমেরিকাতে যদি আপনি দেখেন, সেখানকার বাক স্বাধীনতা, আপনি যদি রিয়েলি অ্যাগ্রিভড হন, আমেরিকান ফ্ল্যাগ যদি আপনি বানানো করেন পাবলিকলি, আপনাকে ওটা বাক স্বাধীনতা হিসেবে রাইট দিয়েছেন। এখানে দুটো জিনিস, আমি একটা জিনিস আপনাকে শেষ করি জিলু ভাই। আপনি দেখবেন এখানে পলিটিক্স আর রাজনীতি, এখানে আমাদের প্রবলেমটা হয়ে গেছে। আসলে পলিটিক্স শব্দের অর্থ রাজনীতি না। রাজনীতিটি মূলত এই ভারত সাবকন্টিনেন্টে এই শব্দটা রাজনীতি আসছে যখন
বিভিন্ন রাজারা শাসন করত এবং প্রজাদের জন্য রাজারা যে নীতিটা তৈরি করত সেটাই হচ্ছে শব্দ রাজনীতি। আর পলিটিক্স শব্দটা ছিল ভিন্ন জিনিস। পলিটিক্স হচ্ছে বেসিক্যালি রাষ্ট্রনীতি। তা আমাদের এখানে হচ্ছে রাজনীতি, পলিটিক্সটা আমাদের এখানে টোটালি অ্যাবসেন্ট। এই জায়গাতে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে পলিটিক্স হবে না। আর ডেমোক্রেসি যদি না হয়, আপনার উন্নয়নের কথা যে সরকারই বলুক না কেন, আপনি যদি সামাজিক উন্নয়ন, পারিবারিক উন্নয়ন এবং বিভিন্ন ধরনের যে আরো উন্নয়নের যে ইয়েগুলো আছে, শুধু কয়েকটি ফ্লাইওভার কিংবা কোনো একটা নদীর উপর ব্রিজ, এইটাকে উন্নয়ন বললে তো হবে না। উন্নয়ন করতে হলে তো আপনার সামাজিকভাবে সার্বিকভাবে উন্নয়নে এগিয়ে নিতে হবে। যেমন আমরা গত কয়েক মাস ধরে কিংবা বছর ধরে কি দেখতে পাচ্ছি, অস্থিরতা। উনি আজকে ধরেন ব্ল্যাক কোট পরেছেন, আওয়ামী লীগ করেন, উনি কি নিশ্চিত ওনার জীবন সম্বন্ধে? রাস্তাঘাটে নিশ্চিত উনি না, এবং ওনার উপরে যারা বড় নেতা আছেন ওনারও নিশ্চিত না। তো এটা তো চাইনি আমরা, এটার জন্য তো মুক্তিযুদ্ধে কেউ যায়নি। মুক্তিযুদ্ধে চেয়েছে যে সত্যিকার অর্থে একটি রাজনীতি হবে, পলিটিক্স হবে এবং গণতন্ত্র হবে, মানুষের অধিকার। এখানে কেউ কেউ আমার মনে আছে রাস্তায় আমি স্লোগান দিয়েছি সে সময় 22 পরিবারের বিরুদ্ধে, আমি আইয়ুব খানের বিরুদ্ধে, আমরা আমাদের স্বাধীনতা না করে, কিন্তু এখন 22,000 পরিবারের দিকে তাকাবো, আমাদের গরিবদের টাকা, আমাদের যারা শেয়ার মার্কেট বলেন অমুক জায়গাতে সাক করে যারা আমরা রক্ত বড় দিয়ে লোক হয়ে যাচ্ছি। স্বাধীনতা নিয়ে এসছে তাদের প্রতি আমরা সম্মানটা তো থাকতে হবে। হ্যাঁ, আজকে কি অবস্থা? আপনি গণতন্ত্রের কথা বলছেন, হ্যাঁ, গণতন্ত্র ভালো যদি আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, না প্র্যাকটিস করলে কিন্তু এটা কোনোভাবেই আপনার জন্য কাজে আসে না। কিন্তু এখনকার গণতন্ত্র, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, গণতন্ত্র অর্থনীতি ছাড়া না। অর্থনীতি যেই গণতন্ত্র আনতে যে আপনাকে এই রকম ধরনের কাজগুলি করতে হয়, যেটা আপনার ইকোনমি ডিস্টার্ব হয়ে যাবে আপনার, তাহলে হয় কি, যখন নাকি 1971 সালে, তখনও কিন্তু কিছু কিছু লোক বিরুদ্ধে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা এখন দেখেছে যে না, প্রথম যে প্রচেষ্টায় ওনারা 5ই জানুয়ারি নির্বাচনটাকে প্রতিবাদ করেছিল এবং ওটা টিকে নাই, এবং শেষ পর্যন্ত বিশ্ব সংস্থাতেও কিন্তু তার স্বীকৃতি এসছে। আমাদের স্পিকার এখানের পার্লামেন্টেরও সভাপতি নির্বাচিত হয়েছে না। তা এই যে আপনি বলছেন একদিক দিয়ে ঠিক আছে, আমি আপনারটাও স্বীকার করলাম যে হ্যাঁ, কিন্তু আপনি তো যদি অস্বীকার করতে পারবেন না যে বিশ্ব সংস্থা, মানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মহল, বিভিন্ন দেশ, দু একটি দেশ বাদ দিয়ে সবাই এই নির্বাচন নিয়ে প্রশ্ন এখনো তুলে যাচ্ছে যে নির্বাচনটি সেই অর্থে যথাযথ একটি নির্বাচন হয়নি। নিশ্চয় হয় নাই, কারণ ব্যাপারটা হচ্ছে এবং সবাই এটিও বলছে যে এটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনের জন্য ভিতরের দিকে সংলাপ সমঝোতা করেন। কেন হয় নাই? আপনি পার্টিসিপেট করবেন না, তাহলে নির্বাচনটা হবে, নির্বাচন সুন্দর হবে? আপনি পোলিং স্টেশন আপনি উঠিয়ে দেবেন, সেটাতে আপনি আমাকে থ্রেট করবেন নির্বাচন কেন্দ্রে যাওয়ার জন্য, তখন কি নির্বাচনটা সঠিক হবে? এটা যারা এটা বলছে তারা কিন্তু এটা তলে দেখে না, তারা একটা পলিটিক্যাল স্লোগান দিয়ে শেষ করে দেয়। যদি তাইটা হতো তাহলে তাদের একটা স্ট্রং ভিউজ থাকতো, তারা জানে যে এই ভিউজে তারা টিকবে না। নতুবা বাংলাদেশের সাথে সম্পর্ক কি কেউ ছেদ করেছে? বাংলাদেশ সরকারকে কি কেউ অস্বীকার করেছে? এই দেশে যখন সামরিক শাসন ছিল তখন কেউ করে নাই, এটা করে না। এই জায়গাটা আপনি যদি আমরা যদি এইটাকেই ব্যান করে নেই যে এইটাই হয়েছে, স্বীকার করেন, আপনার সাথে ডিসএগ্রি করেও আপনাকে একটা জায়গায় এগ্রি করতে হবে। সেটা হচ্ছে আপনারা যে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট এনেছেন, আপনারা এই অধিকার পেলেন কি করে? কেন, কিভাবে এই অধিকার? আপনারা কি জনগণের মতামত যাচাই করেছেন? আপনারা তত্ত্বাবধায়ক সরকারের, হ্যাঁ, সেটা জনগণের মতামত দিয়েছেন। চিফ জাস্টিস উইল বি দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ। এটা বিএনপির ব্যাপার, আপনার মানতে অসুবিধাটা কি? কেন এই গোলমালটা তো আপনার সৃষ্টি করেছেন। আমার প্রশ্ন সেটা না, আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আনবেন, হ্যাঁ, আপনি জনমত যাচাই করবেন না? আর জনগণ কি চায়, জনগণের মতামত। আপনারা যে আপনাদের ইলেকশনে যে ইয়ে ছিল, ম্যানিফেস্টো ছিল, সেখানে কি আপনারা বলেছেন যে এই জিনিসগুলো অ্যামেন্ডমেন্ট করে? ইন দ্যাট কেস জনমত যাচাই করেছে, কারা করেছে? মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এখানে ইন্টারপ্রিটেশনের কথা পার্লামেন্টে কিন্তু করেছে, আপনাকে জনপ্রতিনিধি না। স্যার 1 মিনিট, আমি আপনাকে ভোট দিয়েছি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য,
ওইটুকুন কাজ করার জন্য যেইটুকুন আপনি ম্যানিফেস্টো বলেছেন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, আমার সমস্ত পাওয়ার দিয়ে নেই, আমার জায়গা, আমি এই দেশের মালিক, সংবিধানে লেখা আছে মালিক, আমার এই মালিকানা, আমার জায়গা বিক্রি করে দেওয়ার জন্য অধিকার কিন্তু পার্লামেন্টকে দেয়নি, আপনাকেও দেয়নি। আপনাকে আমি ওইটুকুন দিয়েছি যে যেটুকুন আপনি করবেন বলেছেন ম্যানিফেস্টে, ওইটুকুন কাজ করার জন্য আপনাকে আমি পার্লামেন্ট পারে। এর বাইরে যদি আসতে হয়, আপনি ইন্টারপ্রিটেশন, আপনি যদি যে কোনো ডেমোক্রেটিক ইয়েতে যান, তাহলে আপনার কিন্তু ওই আবার জনগণের কাছে গিয়ে মতামত নিতে হবে। ওইটাই ডেমোক্রেসি, ওইটাই বিউটি। না, আমি যদি মনে করি আমার মেজরিটি রয়ে গেছে, দেখেন আপনি যদি ঠিকই মনে করেন ম্যানিফেস্টোর দরকার হতো না, আপনি যদি মেজরিটি আছে, আপনি ডিসাইড করলেন আপনি বাংলাদেশ বিক্রি করে দেবেন কোথাও, কোথায়, তাহলে বাংলাদেশ কোথাও বিক্রি করে দেবেন, অপশন দেবেন, তত করতে পারেন, কারণ আপনার মেজরিটি। নো, এটা ডেমোক্রেসি না। ডেমোক্রেসি হচ্ছে আপনার পার্লামেন্ট মেম্বার, আপনার রাইট সীমাবদ্ধ। আপনাকে আমি কিন্তু সমস্ত পাওয়ার দিই নাই, লিমিটেড কিছু কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, লিমিটেড কাজ। যেরকম অ্যাবসলিউটলি রং আপনি, কারণ এটা তো এখানে বলা আছে কি, আপনি বলেন কোন জায়গাটায় বলা আছে যে দিস ইজ লিমিটেড টু দিস, এবং যদি না হতো তাহলে অন্য একটা প্রশ্ন করি, এটা আপনার জন্য প্রশ্ন, সবার জন্যই প্রশ্ন, যে আপনি নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়া মানেই কি আপনি যা খুশি তাই করতে পারেন কি না? আপনি 2/3 মেজরিটি আছে, 2/3 মেজরিটি থাকলেই আপনি সংবিধানে যা খুশি পরিবর্তন করতে পারবেন কি না? সংবিধানে পরিবর্তন করার অথরিটি রয়ে গেছে, আমি তো বলছি করব কিনা সেটা প্রশ্ন, না করতে পারবেন কিনা প্রশ্নটা ওইটা আছে। করতে না পারলে হলো কি করে? আপনার আমি পারবো দেখি তো, নতুবা তো কোর্ট রয়ে গেছে, কোর্টে যে মানুষ অবজেকশন দিয়ে এটা অন্যরকম, কিন্তু আমি করব কিনা। হ্যাঁ, কিন্তু আপনারা যখন নাকি খায়রুল হক সাহেব তার ব্যাপারে ডিসপিউট তৈরি করে দিয়ে আপনারা বললেন যে না আমরা ওইটা মানি না, তখনই তো এইটা সৃষ্টি হয়েছে। ওইটা সৃষ্টির জন্য দায়ী কারা? কোনটা মানেন না খায়রুল হক সাহেবের? এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ। হ্যাঁ, না সেটা তো আর তখন বিএনপি বলে নাই যে খায়রুল হক সাহেব হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে তো তখন আলোচনা ছিল না। ওইটা নিয়ে তো বেশি ম্যাক্সিমাম প্রবলেমটা তো হয়েছে ওইটাতেই, তাই না? পার্লামেন্ট তো এটা ওভারকাম করতে পারতো, কারণ খায়রুল হক সাহেব যে রায়টা দিয়েছে, দেখেন আপনি মুন্সি ভাই, আপনাকে আমি একটা কথা বলি এই রায়ের ব্যাপারে। 3+4 এখানে রায় হয়েছে। 4 জন বলেছে তত্ত্বাবধায়ক থাকবে না, 3 জন বলেছে তত্ত্বাবধায়ক থাকবে, 7 জনের এটা বেঞ্চ ছিল। এর আগে আরো দুটো হাইকোর্টের বেঞ্চে, একটা 2 মেম্বার বেঞ্চ আর একটা 3 মেম্বার বিগ বেঞ্চ, এই 5 মেম্বার হাইকোর্টের কিন্তু রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার কনস্টিটিউশনাল। 5 মেম্বারের কথা বলছেন? হ্যাঁ, আমরা দেখি না কেন বিশ্বের দিকে কোন দেশে এটার প্রচলন আছে কি? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান নেত্রী শেখ হাসিনা এমন একটি আন্দোলন কেন করলো যে এটা আনকনস্টিটিউশনাল? আপনারা আনকনস্টিটিউশনাল শুনেন, আপনার অনেক জিনিস হয়তো বা ভালো চিন্তা করবেন, হ্যাঁ, তাই না? কিন্তু এইটার মধ্যে আপনার পরবর্তী থিঙ্কিং এ যদি আপনি চিন্তা করেন যে না এটা ভালো হচ্ছে না, হ্যাঁ, তখন যদি আপনি অ্যামেন্ডমেন্ট করেন, হ্যাঁ, আপনি যদি তার জন্য সিদ্ধান্ত নেন যে না আমার আগের সিদ্ধান্তটা ভুল স্বীকার করলে, হ্যাঁ, এটা তো মানুষ আরো বেশি খুশি হয়, আল্লাহও খুশি হয়। কিন্তু মাননীয় নেত্রী শেখ হাসিনা এই পর্যন্ত কখনো বলে নাই যে আপনার জাতির উদ্দেশ্যে যে আমি সেই দিন যে আন্দোলনটা করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এটা আমার জন্য ভুল ছিল, আমি জাতির কাছে ক্ষমা প্রার্থী। আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি বা 20 দলীয় জোট যে ধরনের আন্দোলন করছে, এই যে টানা অবরোধ, প্রায় 90 দিনের মতো হতে চললো অবরোধ, হরতাল চলছে নিয়মিত বিরতিতে, এতে করে আন্দোলনের সফলতা কি আসছে সেটিও আমরা দেখতে পাচ্ছি, আদৌ আসছে কিনা সেটি নিয়ে একটা বড় প্রশ্ন আছে। মানুষ সাফার করছে, মানে বিএনপির ঘরে কি আসছে আসলে? এটির যৌক্তিকতা কি, কেন তারা করছেন এটার আন্দোলনের যে প্রক্রিয়া বিএনপির, এটা এবং এর মধ্যে যে নাশকতা সহিংসতার যে উপাদান, সেটি হয়তো মাত্রা এখন কমে এসছে, কিন্তু অত্যন্ত নিন্দনীয়, এটা গ্রহণযোগ্য না। তবে বিএনপির হয়তো পলিটিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে কোথাও ভুল আছে। তারা এটা সত্য তাদেরকে আপনার মিটিং করতে দিচ্ছে না, প্রসেশন করতে দিচ্ছে না, সরকার বিভিন্নভাবে তাদেরকে ওয়ার্ন এই সে ইত্যাদি করে তাদের প্রবলেম করছে, বাট এর অর্থ এই নয় যে
তারা সেজন্য 60 ডেজ অবরোধ করবে, তারা অন্য কিছুতে যেতে পারতো। যেমন যেতে পারতো শেখ বেগম খালেদা জিয়া, উনি রাস্তায় নেমে হাঙ্গার স্ট্রাইকে চলে যেতে পারতেন। অথবা আপনার নিশ্চয় মনে আছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া অনেকগুলি মিটিং করেছেন, বড় বড় মিটিং করেছেন। ওই মিটিংগুলিতে তো কোনো বাধা দেওয়া হয় না। আমি সেই জায়গায় বলছি না, আপনি বলছেন যে মিটিং দিচ্ছে না, রাজনৈতিক দল সবসময় করতে পারবে, তবে আমার মনে হয় কেন অনুমতি নিতে হবে? সংবিধান কিন্তু এটা বলেনি। আমি এটা একটু বলি, হ্যাঁ, যদি আপনার যখন নাকি আপনার রাস্তায় পুলিশকে পিটালেন, হ্যাঁ, তখন যখন নাকি আপনার ভায়োলেন্সের দিকে গেলেন, তখন সরকারের যারা দায়িত্ব থাকবে তাদের কি কর্তব্য হবে না যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, পুলিশকে রক্ষা করা? পুলিশ যে যারা নাকি আপনার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবে তাদেরকে কি আপনি পিটাবেন, মাথা তাদেরকে মেরে ফেলবেন? আপনার এই কথাটা যদি আপনাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশের বন্দুক কেড়ে না নিতেন, তখন যদি আইনটা প্রয়োগ করা হতো, সাহারা খাতুন কিন্তু পুলিশের বন্দুক কেড়ে নিয়েছিলেন, এবং মতিয়া চৌধুরীও কিন্তু পুলিশের উপর হাত তুলেছিলেন যখন ছাত্র নিয়ম করতেন। উনি যখন মায়ের খেয়েছিলেন তখন করেছেন। মায়ের খাওয়া তো উচিত ছিল, কারণ উনিও পুলিশকে মার দিয়েছিলেন। তার জন্য তো এই অবস্থা। সাহারা খাতুন পুলিশের বন্দুক, আপনি জানেন ইউনিফর্মে টাচ করা অফেন্স, এবং মেরে ফেলাটা এবং আরো ভালো। কিন্তু বন্দুক কেড়ে নিয়েছে, তাহলে কি মেরে ফেলাটা আরো ভালো? এই জিনিসগুলো এটা হয় না, টোটাল জিনিসগুলো। 2013 সালের আন্দোলনে 2013 সালে প্রায় 17 জন পুলিশ অফিসার পুলিশের সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই মুভমেন্টের সময়। এইটা তো ঘৃণাজনক। এটা তো হত্যা তো পুলিশ হোক আর্মি হোক, মানুষ তো দেয় হিউম্যান বিং। এইটা আমরা কেউ কোনোদিন সমর্থন করতে পারি না। They are the caretaker of keeping peace and tranquility in the country for the people of the country. হ্যাঁ, ওদেরকে যদি আপনি টাচ করেন, হ্যাঁ, ওদেরকে মেরে ফেলতে চান, এখনো কি হচ্ছে? এখন থেকে একই অবস্থা হচ্ছে। আমরা দেশের অর্থনীতি 12টা বেজে 14টা বেজে যাচ্ছে, আমরা নষ্ট হয়ে যাচ্ছি, আমাদের অর্থনীতি ধস নামছে, হাজার হাজার কোটি টাকা এক এক সেক্টরে ধ্বংস হয়ে গেছে। আপনার এই যে ধ্বংস হওয়ার জন্য আমরা এটা দেখছি না যে আমি 1 বছরের বাজেটের চাইতে বেশি টাকা আমি ধ্বংস করেছি এই কয়েক মাসের আপনার আন্দোলনে। এটা তাতে মানুষের দুর্ভোগ বাড়ে। আমরা যেটা রাজনৈতিকভাবে যদি আমি বলি তাহলে আপনি বলবেন হয়তো বা রাজনৈতিকভাবে আমি বলছি, কিন্তু একটা জিনিস, যারা বাংলাদেশকে সহ্য করে নাই, যারা বাংলাদেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, যারা চায় নাই, তারাই কিন্তু এই অনার সৃষ্টিগুলি করে। আমি নিজে এই হরতালে আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি দেখেছি কেউ হরতাল পছন্দ করে না। আপনি জানেন যে আগেও ছিল, হ্যাঁ আগেও ছিল, তখন হরতালের কিছু একটা র্যাশ মানুষের কাছে একটা আন্দোলনের সাড়া দিত, কিন্তু এখন হরতালকে মানুষ হেট করে। আজকে যদি আওয়ামী লীগও করতে চায় তবে হরতালের সমর্থন পাবে না, এটা আপনি জেনে রাখেন। কাজে আপনাকে যদি রাজনীতি করবেন মানুষের জন্য আর মানুষের অর্থনীতি নষ্ট করে দিয়ে দুর্ভিক্ষের পক্ষে মানুষকে ঠেলে দেবেন, হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, বিভিন্ন কারখানার শিল্প প্রতিষ্ঠানগুলি আজকে তাদের বেতন দিতে পারছে না, তার জন্য কে দায়ী হবে? ওনার কি কম্পেনসেশন দেবেন? আপনি বলেন যে আমাকে অধিকার দেন নাই বক্তব্য রাখার, আর আমার অধিকার হরতাল না করার, তার জন্য আপনি আমাকে মেরে ফেলেন, সেটাই কি যুক্তিসঙ্গত হবে? সেটা তো নয়, এটা তো দ্বিমতের কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় বিভিন্ন রকম, এগুলো সমাধানের জন্য যে আলাপ আলোচনা প্রয়োজন, সেই আলাপ আলোচনা, কারণ এখানে দুটো ব্যাপার, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, আরেকটা কিন্তু সরকার কিন্তু আওয়ামী লীগ নয়, সরকারের কিছু দায়িত্ব থাকে, রিপ্রেজেন্টেড বাই এটা সরকার, এখানে গভর্নমেন্ট। কিন্তু তার আলাপ আলোচনা না করে করতে না চাওয়া, এইটা তো আওয়ামী লীগ না করুক, বাট সরকার তো কেন সে আলাপ আলোচনা করতে হবে, তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবে। সরকার তো চেষ্টাই করেছে, আলাপ আলোচনা, কথা বলার সময় আপনার যদি আপনার সত্যিকার ভাবে এইটা আপনি আজকে বিএনপির লোক হোক, জামাতের লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, নন পলিটিক্যাল লোক, যেমন আমি কোনো পার্টিই করি না, কোনো পার্টি অফিসে আমি জীবনে যাইও না,
কিন্তু আমিও তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত। এই যে ক্ষতিগ্রস্ত তো কার এটা আপনি কারণে, তো বুঝবেন। কার কারণে? আপনি অপেক্ষা করেন না আওয়ামী লীগ next এবং নির্বাচন বিএনপির পর্যন্ত, কারণে। আমরা তারপর এখন কি চেঞ্জ চাই? করেন। আওয়ামী লীগ এবং বিএনপির কারণে দুইজনেই ইকুয়ালি রেসপন্সিবল। নট দ্যাট এই কথা ক্লেম করা যাবে না Equally আওয়ামী লীগ বলবেন না। ডুইং ভেরি ওয়েল। আপনি বলছেন রেসপন্সিবল, বোথ আর ইকুয়ালি রেসপন্সিবল। নট আপনি Equally. আমাদের মিস্টেক ওইখানে হয়, আমরা একই পাল্লায় ফেলে দিই। হ্যাঁ, যার ভালোটা বলেন, খারাপটা বলেন। হ্যাঁ, ভালোটা কিভাবে বলবো? যেমন নির্বাচনের আগে কিভাবে একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন করা যায়, সেটার জন্য চেষ্টা হয়েছে, প্রেসিডেন্টের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনকে রিসেভ করার চেষ্টা হয়েছে, বিভিন্ন ভাই, জায়গায় আপনাদেরকে যে অফার কমিটি দেওয়া করা হয়েছে, বলা হয়েছে, তারপরে যদি আপনি না সুরেন্দ্র বোঝেন। সেনগুপ্ত থেকে আরম্ভ করে সবাই বলল হ্যাঁ। এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হবে, এ টু জেড যতগুলো পার্টি গেল, শুধুমাত্র মাননীয় নেত্রীর কাছে যখন গেছে এক কলমে উঠে গেল। প্রধানমন্ত্রী কিন্তু আগে বলেছিলেন একবার যে প্রধানমন্ত্রী কিন্তু শুরুর দিকে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং পরে সব পার্টি বললো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এবং সুন্দর বাবু ছিলেন বোধহয় এটার প্রধান কো-চেয়ারম্যান ছিলেন সাজেদা চৌধুরী। ওনারা সবাই বললেন হঠাৎ করে এক ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে না, ক্যান্সেল। আদালতের কারণ এক ব্যক্তি না, কিন্তু জিনিসটা হয়েছে যখন নাকি আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কে চিফ হবেন, এই অ্যানোমালিটা যখন দেখা দিল, তখন হ্যাঁ ওনার চিন্তাতে সেটা হয়েছে, এবং আমরা সমর্থন দিয়েছি পার্লামেন্টের সেটা। আসলে পার্লামেন্ট তো এটা সমর্থন দেয় না, পার্লামেন্ট যে কমিটি করেছে সেই কমিটি কিন্তু সেটি তো মিস্টার খায়রুল হকের রায়ের মধ্যেও ছিল যে বিচার বিভাগকে বাইরে রাখতে হবে যদি দু টার্ম সংসদ চায় করতে পারে। তো বিচার বিভাগকে বাইরে রেখে নিশ্চয়ই একটা ফর্মুলা বের করার চেষ্টা করা যেত। মানে সেটির দিকে সরকার কেন গেল না? চেষ্টাটা কারা করবে? সবাই না, সবাই মিলে করবে। সরকার তো ওনাদের চেষ্টাটা কি ছিল না? সরকার কি বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটিতে পরিবর্তন আনতে চাই, আসুন আমরা সবাই মিলে আলোচনা করি? ওটা আপনার এইভাবে না বললেও কিন্তু পার্লামেন্টে তো এটা আলোচনা হয়েছে, তাই না? তো কাজে আপনি যখন আমার পার্লামেন্ট মেম্বাররা রাজি হয়েছে, তারপরে যদি আপনার এটা অসন্তুষ্ট হন, আপনি পরবর্তী পর্যায়ে আপনার ক্যাম্পেইন চালান না, পরে 2 বছর 3 বছর পরে আপনি ইকোনমিকটা ডিস্ট্রয় করে দিয়ে যদি আপনার আন্দোলনটা চালাতে পারেন, তাহলে তো সেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। চালান, আমি সেটা অস্বীকার করছি না, আপনি চালাবেন না, করেন, কিন্তু দেশের ক্ষতিটা না করে। মানুষের এই আজকে অনেক লোক জানেন বেকার হয়ে গেছে, যেহেতু তারা এই কয়েক মাস ব্যবসা করতে পারে। ফরিদ ভাই আমার সাথে বেটার জানেন, দ্য চেম্বার প্রেসিডেন্ট। হ্যাঁ, কাজে এখন এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে। একটা ইকোনমি যেভাবে আস্তে আস্তে এগোচ্ছিল সেটাকে হল্ট করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি সবাই আবার মিলে এটা চেষ্টা করি, আমরা করতে পারবো। হ্যাঁ, আমাদের কল্পনা থেকে মানুষের সুখ শান্তি, বাংলাদেশের সমৃদ্ধি। আজকে ধরেন না যে আবার লোটাস কামালের কথা যদি আসি, হ্যাঁ, সে পদত্যাগ করেছে, আমরা তাকে বাহাবা দিচ্ছি কেন? ইট ইজ ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য প্রেস্টিজ অফ দ্য পার্সন। এটা উনি করেছেন, তার জন্য তো আমরা বাহাবা দিচ্ছি। করেন না, আপনার এইটাকে যদি অর্থনীতিটাকে ধ্বংস না করে দিয়ে আপনি আগাতে গেলে মানুষ আপনাকে সমর্থন দিব। হ্যাঁ, কিন্তু যদি আপনি ধ্বংস করে যান, তো যার জন্য করবেন বলেন সেই তো আপনাকে সমর্থন দেবে না। দেখেন এখানে সমস্যা, 70 অনুচ্ছেদ দিয়ে আপনি পার্লামেন্ট মেম্বারের মুখে, ওই যে আমাদের গ্রামে গরুর মুখে যে একটা কোয়াদ দিত না, হ্যাঁ, ওই 70 অনুচ্ছেদ কিন্তু পার্লামেন্ট মেম্বারদের মুখে কোয়াদ দেওয়ার মতোই। এর বাইরে আপনার যাওয়ার কোনো উপায় নেই। নেত্রী অথবা নেতা যা বলতেছেন তাই হবে। আপনি কি মনে করেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটাকে অধিকার করা যে আন্দোলন, যে মানে ঘটনাগুলো ঘটেছে, অনেক কিছু হয়েছে, আপনার রাস্তায় সাপের মতো পিটিয়ে মানুষ মারা হয়েছে, তারপরে যদি আপনি বলেন যে আমি সেন্সে আসলাম, এটা ঠিক হয়নি, এটা তো হয় না ভাই। একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র যদি চলতে হয়, এখানে ওই যে রাজার নীতি, ওখান থেকে গিয়ে পলিটিক্সে চলে আসতে হবে।
প্রজাদের নীতি দিয়ে হবে না। এখন এখানে রাজা প্রজা নাই। প্রজা চলে না, এখন মানুষের নীতি বলেন। না, মানুষের নীতি নেই। আপনার সংবিধানে রাজা এখনো- প্রজাগুলি চলে গেছে, আপনার সংবিধানে আনফরচুনেটলি এখনো বাংলাতে প্রজা শব্দটা রেখে দিয়েছে। প্রজাতন্ত্রী। প্রজাতন্ত্র এটা হয় না। এত রক্তের বিনিময়ে একটি দেশ স্বাধীন করে এখনো আমরা প্রজা, না, এটা এই কথা সংশোধন বলতে করা। আমার লজ্জা লাগে। এটা সংশোধন, বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা। এটা সমর্থন দেন, সংশোধন হবে। কখন হবে সংশোধন? খুব কারণ একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, কিভাবে সরকার এটা পরিবর্তন জেনে- হবে। এখন মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী একটু বলেন যে যে রাজনৈতিক অবস্থার মধ্যে এখন বাংলাদেশ দাঁড়িয়ে, এখান থেকে তো মুক্তি দরকার আসলে। মুক্তিটা আওয়ামী লীগের জন্য দরকার, বিএনপির জন্য দরকার, আর সবচেয়ে বেশি দরকার দেশের সাধারণ মানুষদের জন্য, যারা অর্থনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য, যে শিশুরা স্কুলে যাচ্ছে তাদের জন্য, সবার জন্য দরকার। উপায়টা কি আসলে, আপনি কি মনে করেন? আমি 2 মিনিট একটু আমরা শুনি আপনার কথা, যে কি মনে করেন আপনি এখান থেকে বেরোয়ার উপায় কি? আপনার কাছে আমি পরে আসছি। আমার তো মনে হয় যে অবস্থায় আছে, কারণ এখানে মূল আমরা রাজনীতি, শেষের দিকে চলে এসেছি, আমার কাছে conclude মনে করবার হচ্ছে জন্য। রাজনীতি এখানে অনুপস্থিত, টোটালি রাজনীতি অনুপস্থিত। এখানে আছে ক্ষমতা নীতি। দুই পক্ষই চাচ্ছে ক্ষমতা দখল করা, ক্ষমতায় থাকা, লুটপাট করা। এই জায়গাতেই সমস্যা। এখন আমাদেরকে উত্তরণ, সেটা বোধহয় নেচারেই করবে। উত্তরণ তো হবেই, টুডে অর টুমোরো, যেটা নেচারকে করতে হবে। এবং সেই নেচারের উত্তরণের উপায়, দিক নির্দেশনা কি হবে আমি জানি না, বাট সময় বলে দেবে। বাট উত্তরণ হবে, এটা আমি নিশ্চিত। বাট এটা নেচার করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাদেরকে দিয়ে উত্তরণ হবে এমনটা আপনি আশা মনে আমি করছেন করি। এই রাজনৈতিক দলগুলোকে দিয়ে বা এই না, আমার রাজনীতিবিদদের মনে দিয়ে? হয় তাদের এই রাজনৈতিক দলগুলো থেকে এখন শুধু চারিদিকে গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। এখানে নাগরিকদের, মানে জনগণের কিছু করবার আছে, বা জনগণও তো এক ধরনের ডিসএঙ্গেজমেন্টের মধ্যে আছে, ঠিক এঙ্গেজ করছে না পলিটিক্যাল প্রসেসের সঙ্গে। এইটা আরেকটি দুর্ভাগ্যজনক। জনগণ তারা নিজেরা এগিয়ে আসছে না, এবং এগিয়ে আসার জন্য আপনার কেউ উঠে দাঁড়াচ্ছে না। হয়তো আমি সেটাই বলছি যে নেচার থেকে আপনি উঠে যাবে হঠাৎ করে কেউ একজন। যেমন বিভিন্ন সময় ইতিহাসে দেখা যায় হঠাৎ করে মাঝপথে উঠে যায়, যেমনটা আপনার দিল্লিতে উঠে গেল একজন, যেমনটা ইভেন আমরা যদি ধর্মীয়ভাবে বলি যে 1400 বছর আগে কোন এক মক্কাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি লেখাপড়া জানতেন না, উনি উঠে দাঁড়িয়ে গেছেন। এমনটা দাঁড়িয়ে যেতে পারে যে কোনো সময়। আবার এই নেচার কিভাবে এটাকে নেবে, নেচার কিভাবে দাঁড় করাবে। এবং আইয়ুব খানের অবস্থা দেখেন, আইয়ুব খান এসে গেলেন হঠাৎ করে রাজনীতিতে, জিয়া রহমান এসে গেলেন বিভিন্নভাবে। আপনি বলতে পারেন না এই যে রাজনীতির আবহাওয়া, নেচারের কিন্তু কিছু চরিত্র আছে, নেচার কিছু কাজ করে, এবং নেচার কাজটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা দেখবে না। মিস্টার ফখরুল মুন্সি, উনি নেচারের কথা বললেন। আওয়ামী লীগের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা মানুষের সেন্টিমেন্টটাও বুঝেন, দেশটাকেও বুঝেন, উন্নয়নটাকেও বুঝেন। ওনার যে ক্যাপাবিলিটি, এটা উনি বিশ্বে প্রমাণ করেছেন। হ্যাঁ, আপনার এখানে হতাশ না হয়ে চলেন, একসাথে মিলে কাজ করেন, দেশটার উন্নয়ন করেন, আবার নির্বাচনের সময় নির্বাচন করবেন। তখনই যে দেশের মানুষও পরিত্রাণ পাবে, দেশটাও ভালো চলবে। মানুষ যদি আজকে এই গোলমালগুলিকে পছন্দ করত, তাদের সমর্থনটা কিন্তু পেতেন। হ্যাঁ, কিন্তু পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? মানুষ এটাকে পছন্দ করে না, নিজের ক্ষতি কেউ করতে চায় না। কাজে মানুষ যখন চিন্তা করে যে আজকে আমার দোকানটা বন্ধ থাকলে আমার হবে না, একটা রিক্সা না চললে আমার রুটি রোজগার হবে না, হ্যাঁ, এই চিন্তাগুলি কিন্তু মানুষকে এই হরতাল থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। হরতাল এখন আমি মনে করি যে ইস এ মেডিয়েবল যুগের একটা ছিল, ইনস্ট্রুমেন্ট। দিস ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টেড, অ্যাটলিস্ট ইন দ্য বাংলাদেশ ক্যারেক্টার। এবং বাংলাদেশ ক্যারেক্টারে অ্যাকসেপ্টেড না বলেই জননেত্রী শেখ হাসিনা আগামীতে আরও সুন্দর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে করে দিচ্ছেন, ঠিক যেমনি করে বিভিন্ন জায়গায় উন্নয়নগুলি হচ্ছে, ঠিক তারও যদি গতিধারা আরও শক্তভাবে উনি নিয়ন্ত্রণ করেন, তাহলে আমার বিশ্বাস আগামীতে শেখ হাসিনা আগামীতে সুন্দর বাংলাদেশ দিতে পারবেন, যার পিতা বাংলাদেশ সৃষ্টি করেছে।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যে পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী, মিস্টার আফম ফখরুল ইসলাম মুন্সী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমার অতিথি আইসিসির প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছেন আহমদ মোস্তফা কামাল, তাকে ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন তাকে। এবং এই অনুষ্ঠানের দর্শকরা সবাই জানেন যে আইসিসির সভাপতি হওয়া তার একটি স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণের জন্য তিনি কি কি করেছেন দর্শক যারা দেখেছেন তাকে এই অনুষ্ঠানে তাদের অনেকেরই স্মরণ থাকবার কথা। এবং সেই স্বপ্ন তার পূরণ হয়েছিল এবং দেশের স্বার্থে কথা বলতে গিয়ে এবং নিজের সম্মান রক্ষা করতে গিয়ে তিনি প্রথমবারের মতো কোন আইসিসি প্রেসিডেন্ট পদত্যাগ করলেন, তিনি পদত্যাগ করলেন এবং সেখানটাতে সবাই তাকে সাধুবাদ জানিয়েছে। এবং ক্রিকেটের জন্য তার ভালোবাসা পরিশ্রমের কথা আমরা সবাই কম বেশি জানি। রাজনীতি নিয়ে কথা হচ্ছে এবং কথা স্বীকার করুন বা নাই করুন, বিএনপির জনসম্পৃক্ততার অভাব রয়েছে। একইভাবে সরকারেরও জনগণের আস্থা অর্জনের এক ধরনের দুর্বলতা রয়েছে, অর্থাৎ সরকারেরও এক ধরনের আস্থার সংকট এখন পর্যন্ত আছে। জনগণের আস্থা তারা সেই অর্থ অর্জন করতে পেরেছে, এটি তারা জোর গলায় দাবি করতে পারবে না। 5ই জানুয়ারির নির্বাচন দিয়ে তো নয়। সেই ক্ষেত্রে এই ঢাকার দুটো সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দুপক্ষকে এটি সুযোগ করে দিয়েছে বিএনপিকে জনসম্পৃক্ত হওয়ার জন্য এবং সরকারের জনগণের আস্থা অর্জনের জন্য। সেটি কে কতটা করতে পারবেন এবং এই খেলায় ইতিবাচক খেলা হলে, খেলার যদি ইতিবাচকভাবে হয়, কে জয়ী হবে সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে হয়তো 28 এপ্রিল পর্যন্ত। আর এর আগেই যদি নোংরামি ঢুকে যায় এর মধ্যে, তাহলে বলা দুরূহ কি হবে। যেমনটা মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী বলছেন যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে, বিশেষ করে রাজনৈতিক সংকট, সেখানে আসলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরা কোনো সমাধান দিতে পারবে না। এবং তিনি যথারীতি অনেকের মতোই এই অনুষ্ঠানে এর আগে অনেকে বলেছেন প্রকৃতির উপরে নির্ভর করছেন। যদিও খানিকটা আসার কথা মিস্টার ফখরুল ইসলাম মুন্সী শোনাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি জনগণের পালস বুঝতে পারেন তার বাবার মতো। সেটি যদি তিনি বুঝতে পারেন, নিঃসন্দেহে তিনি সাধুবাদ পাবেন। এবং এখন পর্যন্ত পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। তবে অতীতে যা হয়েছে বা এখন যা হচ্ছে ভবিষ্যতে তার চেয়ে ভালো হবে না সেটি কিন্তু কেউই বলতে পারে না। কাজে আমরা চাইব যে তিনি জনগণের পালস বুঝতে পারুন এবং তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুন এবং একটি গণতান্ত্রিক রাজনীতির জন্য তার বাবা দীর্ঘকাল কারাবরণ করেছেন, তার পুরো পরিবার ত্যাগ স্বীকার করেছে। তিনি তার বাবা দেশটি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে অনুপস্থিত থেকেও তিনি প্রবলভাবে মুক্তিযুদ্ধে উপস্থিত ছিলেন। কাজেই সেই সব দিনগুলোর কথা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, যেটি মিস্টার ফরিদ আহমেদ চৌধুরী জোরের সঙ্গে বলেছেন যে মূল আকাঙ্ক্ষাই কিন্তু গণতন্ত্র। যে গণতন্ত্র চলছে এটি আসলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় এটিকে গণতন্ত্র বলা যাবে কিনা সেই প্রশ্নটি অনেকেই তুলছে দেশের ভেতর থেকে বাইরে থেকে। কাজে প্রধানমন্ত্রীর উপলব্ধির মধ্যে যদি এটি আসে তাহলে সংকট অনেকখানি লাঘব হয় বাংলাদেশের জনগণের, বাংলাদেশের। আর বিরোধী দলের নেত্রী, যিনি রাজপথের বিরোধী দলের, তারও রাজনীতির মধ্যে অনেক দুর্বলতা, সীমাবদ্ধতা ইতিমধ্যেই তারা সেটি ফুটিয়ে তুলতে পেরেছেন। বাংলাদেশের যে কোনো নাগরিক, সাধারণ নাগরিক উপলব্ধি করতে পারছে তাদের সমন্বয়হীনতা, দুর্বলতা, তাদের উদ্দেশ্য কি সেটিও জনগণের কাছে এখন পরিষ্কার নয়। আর অতীতটাও যে খুব একটা ভালো সেটিও বলা যাবে না। কাজে সেই জায়গাগুলো তাদেরও অনেক কাজ করবার আছে। এবং গণতান্ত্রিক রাজনীতিতে যে নিশ্চিহ্নকরণের প্রক্রিয়া দুপক্ষেই মেতে উঠেছেন, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং গণতান্ত্রিক রাজনীতিতে দুটো প্রবল শক্তিমান পক্ষ থাকা কিন্তু দেশের জন্য, গণতন্ত্রের জন্য কল্যাণকর। কাজে এখানে আওয়ামী লীগেরও যেমন অস্তিত্ব ভালোভাবে থাকা দরকার, বিএনপি নামের একটি রাজনৈতিক দল এখন পর্যন্ত যারা আছে তাদের মধ্যে বেটার অপশন হিসেবে অনেকেই মনে করেন বিএনপি। কাজে তাদেরও একটা শক্তিমান অবস্থান কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।